নমস্কার বন্ধুরা, ঝামাপুকুর চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। নতুন নতুন গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা চেষ্টা করব আপনাদের নানা রকম নতুন নতুন গল্পের সমাহার উপহার দিতে। শুরু করছি আজকের গল্প পাঠ। আজকের গল্প নিঝুম গল্প সংগ্রহ থেকে নেওয়া নির্মাল্য তপস্বীর গহন রাতের ছায়া। মধ্য কলকাতার ঘিঞ্জি গলির মধ্যে এক ডান্স বার। ছাদের মাথায় সাইনবোর্ডে নিয়নের আলোয় ঝিকমিক করছে শাকিলা নামটা। তিনতলার বিশাল বলরুমে তখন নানান রঙিন মায়াবী আলোর খেলা চলছে, আর চলছে উদ্দাম নৃত্যগীত। সময় সবে সন্ধ্যা 11:15। রাত अभी बहुत बाकी है। ইতস্তত বিক্ষিপ্ত টেবিলগুলোতে কাঁচের গ্লাসে আধা শিকি তলানিতে এসে ঠেকা বিভিন্ন ব্র্যান্ডের মদ, তার সাথে প্লেটে ছড়ানো কিছু বাদাম, চিপস বা ভাজাভুজি। সংলগ্ন চেয়ারগুলোয় 20 থেকে 55 নানা বয়সের পুরুষ, কেউ একা, কেউ আবার পাশে বসা সঙ্গিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে সংলগ্ন। সঙ্গিনীরা কিন্তু কেউ তাদের বিবাহিতা স্ত্রী বা গার্লফ্রেন্ড নয়। তারা প্রতি সন্ধ্যায় আকর্ষণীয় সাজ পোশাক করে শাকিলায় আসে। ছড়িয়ে ছিটিয়ে বসে থাকা মধুকরদের পানে মোহময়ী দৃষ্টি মেলে চেয়ে থাকে তাদের ইশারার অপেক্ষায়। চোখের একটি নীরব সংকেতে শরীরে ঢেউ তুলে সম্মোহনী হাসি হেসে তাদের পাশে এসে বসে। এক একজনের এক এক রকম দর, সময়ের মূল্য তাদের থেকে অন্য কারো কাছে বোধহয় বেশি নয়। হলের ঠিক সেন্টারে কিছু আলো নিভে গিয়ে এবার শুরু হলো বিচিত্র বহুবর্ণের অন্য আলোর ঝলকানি। পশ্চিমী বাজনার সুর পাল্টে শুরু হলো দেশি জনপ্রিয় গান। সবার অলক্ষ্যে কোনো এক পার্শ্বদ্বার দিয়ে আবির্ভূত হলো স্বল্প বসনা নর্তকী। রাহুল দেব বর্মনের সুরের ছন্দে ছন্দে তার সারা শরীর আন্দোলিত করে পলকের মধ্যে সারা বলরুমে এক কুহকিনী জাল বিস্তার করল। লাউড স্পিকারে শুরু হলো প্যার করনে वाले प्यार करते हैं शान से। যে সময়কার কথা বলছি, আশা ভোসলের এই গানে কাশ্মীর থেকে কন্যাকুমারী যৌবনের রাগ রক্ত উদ্বেলিত হয়ে উঠেছিল। ঘরের সমস্ত পুরুষের লালসার দৃষ্টির কেন্দ্রবিন্দু ওই মোহময়ী নর্তকী। তাদের পাশে উপবিষ্ট সঙ্গিনীরাও ঈর্ষার চোখে সেই দিকেই তাকিয়ে। এতক্ষণ ওয়েস্টার্ন মিউজিকের তালে তালে যারা হাত পা ছুটছিল, তারা শান্ত হয়ে নিজের নিজের আসন গ্রহণ করল। যৌবন মদে মত্ত ওই যুবতী তখন যেন সারা হল ঘরের একমাত্র আকর্ষণ। শুধু একটি টেবিল ছাড়া, ঘরের এক প্রান্তের একটা ছোট টেবিলের দুপাশে চেয়ারে উপবিষ্ট অসমবয়সী দুজন মানুষ। বাকি ঘরটার মধ্যে কি হচ্ছে তাতে যেন তাদের কোনো মাথা ব্যথা নেই। সেই টেবিলের ওপরেও মদের গ্লাস ও খাবারের প্লেটে কিছু স্ন্যাক্স ছড়ানো ছেটানো আছে ঠিকই, কিন্তু তাদের মন প্রাণ নিবদ্ধ নিজের নিজের হাতের 3টি তাসের ওপর। সামনের টেবিলের ওপর নোটের স্তূপ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। রোহিত আগরওয়াল জন্মসূত্রে রাজস্থানী হলেও বাল্যকাল থেকে কলকাতার বাসিন্দা। তার বাবা শহরের উপকণ্ঠে কয়েকটি কাপড়ের কলের মালিক। মা লক্ষ্মীর বরভাগ্যে ব্যবসার অবস্থাও ভালোই, সেই সঙ্গে বাপ মায়ের প্রশ্রয় ও ঢিলে ঢালা নজরদারি। তাই একমাত্র সন্তান রোহিতের এমন পরিবেশে আর 5টা ধনীপুত্রের মতো বিপথে পা বাড়াতে বেশি দেরি হয়নি। হায়ার সেকেন্ডারির পর আর লেখাপড়া হয়নি। বাড়ির গুরুজনদেরও বিশেষ জোড়াজুড়ি ছিল না। সিনেমা, আড্ডা, ফুটবল তো ছিলই, তার সঙ্গে সম্প্রতি যোগ হয়েছে নতুন এক উপসর্গ। না, মদ না, রমণী নয়। রোহিতকে পেয়ে বসেছিল অদম্য এক জুয়ার আকর্ষণে। প্রথমে ইয়ার বন্ধুদের সঙ্গে অল্প অল্প করে, তারপর তাদেরই একজনের হাত ধরে শেখ রুস্তমের সঙ্গে পরিচয়। শোনা যায় বেনামে এই রুস্তমেরই আংশিক মালিকানা শাকিলা রেস্তোরাঁর আর বারের। শাসালো শিকার কখনো হাত ফসকায় না রুস্তমের। মিষ্টি কথার প্রলোভনে রোহিতকে শাকিলার বলরুমে
এসে তুলতে তার বেগ পেতে হয়নি। এই টেবিলটা তার জন্যই বরাদ্দ। এর আগেও অনেক বড়লোকের ঘরের এমন অপরিণত মুরগি এখানে তার হাতে জবাই হয়েছে। রোহিত তো কোন ছাড়, বাইরে রকে বা ক্লাবে বেশি টাকা বেট ফেলে খেলা ঝুঁকির, এই অজুহাতে অতঃপর এখানেই তাদের শুরু হয় সপ্তাহে 3 বা 4 দিন ফ্ল্যাশের আসর। মদ আর খাবার দাবারের দামটা মেটাতো রুস্তামি। এমন বন্ধুবৎসল হৃদয়ের সন্ধান পেয়ে রোহিত মোহিত হয়ে পড়ে তার ওপর। যদিও তার শুভানুধ্যায়ী একজন রুস্তম সম্বন্ধে তাকে সতর্ক করেছিল, তার নামে নাকি 3-4টি খুনের কেস ঝুলছে। কিন্তু রুস্তমের হাসি মুখ, মধুর বাক্যালাপ আর অকৃত্রিম বন্ধুপ্রীতি দেখে রোহিত আর অর্বাচীন বন্ধুটির কথায় বিশেষ আমল দেয়নি। ভাগ্যদেবীও তার প্রতি প্রথম সুপ্রসন্না ছিলেন। গোড়ার কয়েকদিন রোহিত পকেট ভর্তি টাকা নিয়ে ঘরে ফিরেছে, সব মিলিয়ে প্রায় 10,000। সেই যুগে 10,000-এর দাম আজকের হিসেবে বোধহয় 10 লক্ষ হবে। মধ্যরাতে স্ফূর্তির সঙ্গে যখন বাড়ি ফিরত তখন তার বাবার ওপর অনুকম্পা হতো। এত সহজ অর্থাগমের রাস্তা থাকতে মানুষটা যে কেন সারা জীবন কলকারখানা, ভেন্ডার আর খরিদ্দারের পেছনে পেছনে ছুটে টেনশনে কাটিয়ে দিল ভেবে পেত না সে। কিন্তু তারপরই লক্ষ্মীর আসন টলমল করে উঠল। রোজ কিছু কিছু করে হাঁটতে শুরু করলো সে। এক স্থানীয় বন্ধু বলতো, উৎপাতের ধন নাকি চিৎপাতে যায়। রোহিতেরও সেই এক অবস্থাই হলো। উৎপাতের 10,000 যতদিনে এসেছিল বেরোতে তার অর্ধেক সময়ও নিল না। তারপর 1 মাসের মধ্যেই যখন তার 3টি ব্যাংক অ্যাকাউন্ট চিৎপাত হলো, সে প্রকৃত অর্থে একেবারে ধরাশায়ী হয়ে গেল। যাদের রেস, ফাটকা বা জুয়া খেলায় হারার অভিজ্ঞতা আছে তারা নিশ্চয়ই জানবেন, এক্ষেত্রে অল্প হার স্বীকার করে এই পথ থেকে সরে আসা খুব মনের জোর না থাকলে সম্ভব হয় না। উল্টে এক একদিন হারের পর রোগ চেপে যায় আবার খেলে হারানো সম্পদ পুনরুদ্ধার করার। তার পরিণামে একদিন নিজেকে সেইখানে আবিষ্কার করতে হয় যেখানে সবার আগে যিনি পৌঁছেছিলেন তিনি এক ও অদ্বিতীয়, রাজা যুধিষ্ঠির। ঠিক এই মরিয়া চিন্তাভাবনার বশবর্তী হতে রোহিত প্রথমে মায়ের কাছ থেকে কিছু টাকা সংগ্রহ করল, তারপর ঠাকুমার কাছে চাইল। সেটাও যখন কর্পূরের মতো উবে গেল, বাড়িতে বাবার কোম্পানির গোপন ভল্টের কম্বিনেশনটা জোগাড় করে রাত 2টোর সময় নিঃশব্দে সেটা খুলে তার ভিতর থেকে 30,000 টাকা লোপাট করল। সে জানত সেদিন মাসের শেষ, তাই কর্মচারীদের মাইনে দেওয়ার জন্য কয়েক লক্ষ টাকা ব্যাংক থেকে উঠিয়ে বাড়ির ভল্টে রাখা আছে। পরদিন 1 মে, সব কারখানা বন্ধ, তাই ওর মধ্যে থেকে একটা অংশ যদি এক রাত্রের জন্য খাটিয়ে তার পুঞ্জীভূত লোকসানটা পুনরুদ্ধার করে পরদিন চুপি চুপি টাকাটা আবার যথাস্থানে রেখে আসা যায়, তাহলে কাকপক্ষীও টের পাবে না। আজ এর মধ্যে 2 হাত খেলা হয়ে গেছে, 2বারই জিতেছে রোহিত। আগের বার তো কোনো কম্বিনেশনের হাত না পাওয়া সত্ত্বেও স্রেফ ভর্কির জোরে প্রায় 1000 জিতে নিয়েছে। দুজনে নিজেদের তাস না দেখে এক এক দানে 100 টাকা করে টেবিলে ফেলছিল। শেষমেশ রুস্তম নিজের তাস একবার তুলে সেম কালারের কম্বিনেশন দেখে 200 টাকা ফেলে খেলায় থেকে যায়। ওর মুখের ভাব দেখেই রোহিত বুঝে যায় যে রুস্তমের হাতে ভালো তাস এসেছে। সে নিজের তাস তুলে দেখে পাতি হাই কার্ডের হাত, কিন্তু মুখে খুশির ঝিলিক ফুটিয়ে তুলে টেবিলে আত্মবিশ্বাসের সঙ্গে 4টে 100 টাকা নোট রেখে খেলা চালিয়ে যায়। রুস্তম রোহিতের হাবভাব দেখে মনে করে সে বুঝি আরও শক্তিশালী হাত পেয়েছে, তাই গ্যাঁটের আরও 400 টাকা বাঁচাবার জন্য রোহিতকে শো না চেয়ে গেম ছেড়ে দেয়। তারপর রোহিতের হাতের তাস দেখে ওর মুখটা যা হয়েছিল দেখবার মতো। এবারও খেলা জমে উঠেছে। বরাবরের মতো দুজনেরই নিজেদের তাস অজানা, অথচ টেবিলে নোটের পাহাড়। রোহিতের কপালে বিন্দু বিন্দু ঘাম। ঈশ্বর কি আর একবার মুখ তুলে চাইবেন না? এই দান জিততে পারলে তার এতদিনের সমস্ত লোকসান মিটে যাবে, বাবার টাকাটাও সুরক্ষিত থাকবে। আর না হলে না, ভাবতে পারে না রোহিত। গ্লাসের বাকি রামটুকু এক সিপে শেষ করে দেয়। বেয়ারা কাছেই ছিল, খালি গেলাসটা টেবিলে পড়ার সঙ্গে সঙ্গেই সেটা উঠিয়ে সেখানে নতুন গেলাসে আরেকটা পেগ
ওল্ড মঙ্ক বসিয়ে আধ বোতল থামস আপ আর দুটো আইস কিউব তার উপর ঢেলে দিল। দুজন গাঁট্টা গোট্টা লোক ওদের টেবিল ঘিরে ক্রমান্বয়ে ঘুরপাক খাচ্ছে। অবশ্য কারো হাত দেখার কোনো চেষ্টা করছে না। রোহিত জানে এরা হলো রশিদ আর ইব্রাহিম, রুস্তামের সর্বক্ষণের সঙ্গী, রুস্তামের ইদানিংকালের বিশেষ বন্ধু বলে রোহিতকেও তারা সসম্ভ্রমে আদাব জানায়। তার সুরাপাত্র যাতে খালি না থাকে সেদিকে সর্বদা নজর রাখে। নৃত্যের তালে তালে নর্তকী এদিকেই এগিয়ে এসেছে। রোহিতের থেকে তার দূরত্ব এখন কয়েক ফুটের মধ্যে। ওর চোখে চোখ রেখে দেহ বল্লরিতে ঝড় তুলে গানের ছন্দে ছন্দে নেচে চলেছে। রাস্তা নেই আসান, দেনা পড়তা হ্যায় ইমতেহান। কত বয়স হবে মেয়েটির? 19, 20, 22? রোহিত লক্ষ্য করেছে এই মেয়েটা প্রতিদিনই কোনো না কোনোভাবে রোহিতের টেবিলের সামনে এসে আধ 1 মিনিট ঘুরে যায়। রোহিতের চোখের ওপর ওর সুরমা আঁকা চোখের দৃষ্টি মেলে। আজও তার ব্যতিক্রম নয়। আজ যেন ঠোঁটের কোণে ইঙ্গিতপূর্ণ হাসি। রোহিত নারী জাতির প্রতি আসক্তি কোনোদিনই দেখায়নি। বিশেষ করে এইসব বার ডান্সার কলগার্লদের ওপর ওর সম্যক ধারণা আছে। কিন্তু এ মেয়েটির চাহনির মধ্যে এমন কিছু আছে, সে চট করে চোখ ফেরাতে পারে না। আজ যেন সে একটু বেশিক্ষণই রোহিতের সামনে দাঁড়িয়ে তার নৃত্য প্রদর্শন করছে। বাড়ানো হাতটা বারে বারে তার সামনে এগিয়ে আনছে। রশিদ ওর কানের কাছে একটু ঝুঁকে খাটো স্বরে বলল, কিছু দিয়ে দিন হাতে স্যার, আপনাকে মনে ধরেছে। অন্য সময় হলে বা অন্য কেউ হলে রোহিত হয়তো গুরুত্ব দিত না, কিন্তু এখন একটা 100 টাকার নোট পার্স থেকে বের করে এগিয়ে দিল। সঙ্গে সঙ্গে মেয়েটি সেটা একটা বিশেষ ভঙ্গিমায় একরকম ছিনিয়ে নিয়ে অল্প হেসে অভিবাদন করে এগিয়ে গেল হলের অন্য দিকে। রোহিত আবার 3 তাসে মন দিল। আনসিন বিট তখন 400 করে চলছে। রোহিতের রোখ চেপে গেছে। আজ হয় এসপার নয় ওসপার, কিন্তু ওর পার্স তো প্রায় ফাঁকা, আর একটার বেশি বিট দেওয়া যাবে না। রুস্তাম বুঝলো ব্যাপারটা, বলল, কি হলো প্রিন্স, পকেটে টান পড়ছে নাকি? নো প্রবলেম অ্যাট অল, শো ইয়োর কার্ডস। একটু অপ্রতিভ মুখে রোহিত ওর শেষবারের জন্য বের করা 4টি নোট আবার পার্সে পুরে ফেলল, নয়তো ওই এবার শো চাইতে যাচ্ছিল। প্রতিপক্ষ ও 2 দর্শকের উদ্গ্রীব দৃষ্টির সামনে ও তার প্রথম তাসটি উল্টালো। রুইতনের টেক্কা। রুস্তাম হাতের কিং সাইজ সিগারেটে একটা লম্বা টান মেরে নিজের একটা তাস উল্টালো। তারও টেক্কা, চিরতনের। ইতিমধ্যে গান শেষ, নর্তকীর প্রস্থান। রোহিতের বুক দুরু দুরু। পরের তাসটা উন্মোচন করল, আবার টেক্কা, হরতনের। রুস্তম রহস্যময় হাসি মুখে তাকিয়ে আছে ওর দিকে। হাতের সিগারেটটায় শেষ টান মেরে সেটা অ্যাশট্রেতে গুঁজে দিয়ে নিজের পরের কার্ড দেখালো। ওয়াও, ইস্কাবনের টেক্কা, তার মানে 3য় কার্ডে ফয়সালা। এ যেন ফুটবলের টাই ব্রেকারের দেখার রুদ্ধশ্বাস উত্তেজনা। কম্পিত হাতে শেষ তাসটা উল্টে টেবিলের ওপর রাখার আগে সেটা দেখার ধৈর্য চেপে রাখতে পারে না, আর দেখেই বুকের রক্ত ছলাৎ করে ওঠে রোহিতের। আর যাই হোক, ও এ গেম হারছে না। রুইতনের সাহেব। এর মধ্যে অন্যান্য টেবিল থেকে টাই ব্রেকার দেখার গন্ধ পেয়ে উৎসাহী কিছু দর্শকও আশেপাশে জুটে গেছে। কিন্তু এ কি, ওর সঙ্গে সঙ্গে অন্য দর্শকদের চোখ ছানাবড়া করে দিয়ে যে সঙ্গে সঙ্গে রুস্তামও তার 3য় তাসটা প্রদর্শিত করেছে, আর একটা হরতনের টেক্কা। রোহিত আর সামলাতে পারল না নিজেকে। দাঁড়িয়ে উঠে রুস্তামের দিকে আঙুল উঁচিয়ে উন্মত্তের মতো চিৎকার করে উঠল, ইউ ব্লাডি চিট! মুহূর্তের জন্য রুস্তামের আপাত নিরীহ চোখে এক হিংস্র সাপদের দৃষ্টি লক্ষ্য করল রোহিত। সেও উঠে দাঁড়ালো। রোহিত ঝাঁপিয়ে পড়তে গেল ওর ওপরে। ঠিক সেই মুহূর্তে ঘরের সমস্ত আলো একসঙ্গে নিভে গেল। ঝপ করে নিশ্ছিদ্র অন্ধকার নেমে এলো সারা বলরুমে। বিভিন্ন রকম চিৎকারে ধ্বনিত হয়ে উঠল সারা হল। বিস্ময়, আতঙ্ক, উৎকণ্ঠা, উল্লাস, নানা রকম ভাবাবেগের প্রকাশ পেতে লাগলো সারা ঘরে। রোহিত সর্বাগ্রে টেবিলের ওপর হুমড়ি খেয়ে পড়ে তার টাকাগুলো নিজের হেফাজতে আনার চেষ্টা করে, কিন্তু পারে না।
কে যেন তার আগে পুরো টেবিলটাই উল্টিয়ে দেয়। টাল সামলাতে না পেরে উল্টে যাওয়া টেবিলটার ওপরেই পড়ে যায় সে, কিন্তু তারপর একটা জোরালো ধাক্কা তাকে ছিটকে দেয় মেঝের ওপর। প্রাথমিক হকচকিতা কাটিয়ে উঠে দাঁড়িয়ে জমাট অন্ধকারে দিক ঠাহর করতে পারে না সে। আধারে দিশাহারাভাবে অনর্থক এদিক ওদিক করা দু একজনের সঙ্গে সংঘর্ষও হয় তার। এদিক সেদিক থেকে কয়েকবার গ্লাস বা প্লেট মেঝেতে পড়ে ভাঙার আওয়াজও শুনতে পাওয়া যায়। এর মধ্যে কয়েকজন হাতের লাইটার জ্বালিয়ে প্রকাণ্ড বলরুম আলোকিত করার ব্যর্থ চেষ্টা করতে থাকে। জেনারেটর জেনারেটর বলে বিক্ষিপ্ত আওয়াজও শুনতে পাওয়া যেতে থাকে। সত্যিই তো, জেনারেটর চালাতে এত সময় লাগছে কেন? উপস্থিত কয়েকজন মেয়েদের গলার আর্তনাদও শোনা যাচ্ছিল। কিছু অশ্লীল গালিগালাজও কানে এলো। রোহিত ওই হইহট্টগোলের মধ্যে কি করবে ঠিক করতে পারছিল না। হঠাৎ কে যেন ওর কানে কানে প্রায় ফিসফিস করে বলল, ভাগিয়ে সাব, আপকা জান খতরে মে হ্যায়। এই বলে কে যেন ওকে খুব জোরে একদিকে ধাক্কা দিয়ে দিল। এমন পরিস্থিতিতে রোহিত জীবনে পড়েনি। ও আচমকা ধাক্কার চোটে খানিকটা বেসামাল তো হয়েই গেল, তবু সেই ব্যক্তির পরামর্শ অনুযায়ী সামনের দিকে দৌড়লো। এর মধ্যে কয়েকজন টর্চ জ্বেলেছে, সেই আলোয় আন্দাজে একটা দরজা লক্ষ্য করে রোহিত দৌড়লো। ছুটতে ছুটতে কিছু লোকের আতঙ্কিত স্বর কানে এলো, ভাগো, পুলিশ রেড হুয়া। সন্ত্রস্ত কোলাহল, ছোটাছুটি বেড়ে গেল কয়েক গুণ। সংঘর্ষ বাঁচিয়ে রোহিত সেই ছোট দরজা দিয়ে দৌড়ে বেরিয়ে গেল। এটা নিশ্চয়ই বেয়ারা সাফাই কর্মীদের চলাচলের রাস্তা, বেশ সংকীর্ণ, তবে একেবারে অন্ধকার নয়। খোলা জানালা দিয়ে বাইরে স্ট্রিট লাইট এসে পড়েছে। রোহিত বুঝল পুলিশ রেডের আগাম খবর পেয়ে হল অন্ধকার করে দেওয়াটা ইচ্ছাকৃত, যাতে যারা পারে তারা পালাবার পথ করে নিতে পারে। প্যাসেজটা বাঁ দিকে ঘুরে গেছে। তার শেষে একটা ঘর মতন দেখতে পেল সে। কোনো চিন্তা না করে রোহিত সেই ঘরে ঢুকে দরজার আড়ালে দাঁড়িয়ে রইল। ওর বুকের ভিতরটা এখন প্রচণ্ড ধকধক করছে। একে তো বাবার সিন্দুক থেকে চুরি করা পুরো টাকাটা জুয়ায় গচ্চা গেছে, তার ওপর যদি এখন পুলিশের হাতে অ্যারেস্ট হতে হয়, সম্মানের আর কিছু বাঁচবে না। ইস, কোথায় নেমে এসেছে সে! নিজের উপর ভীষণ ঘৃণাবোধ হতে লাগলো, কান্নাও পেতে লাগলো খুব। আরও এটা ভেবে টাকাটা হারিয়ে তার বাবার কতটা বদনাম হবে এ কথা চিন্তা করে। সকলে ধারণা করবে তার বাবা বুঝি লেবার পেমেন্টের নাম করে ব্যাংক থেকে উঠিয়ে কোম্পানির টাকাটা নিজেই মেরেছেন। রোহিত ঘরের মধ্যে থেকে কান পেতে বলরুমের আওয়াজ শোনার চেষ্টা করছিল, কিন্তু অনেকটা দূর। তার উপর পুরনো কলকাতার বাড়ি, তার চওড়া দেওয়ালের গাঁথনি পেরিয়ে বিশেষ শব্দ আসছিল না। যেটুকু আসছিল আধ ঘন্টাটা পরে তাও নীরব হয়ে গেল। রোহিত সাহস করে বেরোলো। এবার এগুলো উল্টো দিকে, বলরুমের দিকে যেতে সাহস করলো না। কি জানি যদি পুলিশ এখনও ওখানে টহলদারি করে। বরং এই সরু পথটা কোথায় শেষ হয় দেখা যাক। একটু আগে আর এগোতে সাহস হয়নি, তাই ও এই ঘরে ঢুকে পড়েছিল। এখন একটু এগিয়েই দেখলো সরু ঘোরানো সিমেন্টের সিঁড়ি নিচে নেমে গেছে। জায়গাটা অন্ধকার, ধাপগুলো খুব উঁচু উঁচু। রোহিত খুব সন্তর্পণে নামতে লাগলো। 3 তলা থেকে নিচে যেখানে নামলো তার সামনে একটা কাঠের খোলা দরজা। বোধহয় আরও কয়েকটা গলি পথ এসে এখানে মিশেছে, আর এখান দিয়ে চম্পট দিয়েছে বলরুমের অনেক লম্পট, তাই দরজাটা খোলা রয়ে গেছে। রোহিত আর অপেক্ষা না করে ওই দরজা দিয়ে বেরিয়ে বাইরে ফুটপাতে এসে প্রাণ ভরে শ্বাস নিল। ওফ, জোর বাঁচা বেঁচে গেছে, যেন এক দুঃস্বপ্নের অবসান। টেনশনে এতক্ষণ ঘড়ি দেখতেই ভুলে গিয়েছিল। এবার খেয়াল হতে দেখলো 1:45। বড্ড দেরি হয়ে গেছে আজ। মা নিশ্চয়ই না ঘুমিয়ে ছেলের জন্য চিন্তা করছেন। তখন তো আর মোবাইল ফোন ছিল না, আর এত রাত্রে টেলিফোন বুথগুলো সব বন্ধ, তাই বাড়িতে খবর দেওয়া যাবে না। যাকগে, গাড়ি ড্রাইভ করে ফাঁকা রাস্তায় মিনিট 15-র মধ্যেই ও বাড়ি পৌঁছে যাবে, আর গিয়ে যথারীতি মাকে কিছু একটা অজুহাত দিয়ে দিলেই হবে। গলিটাও ওর পরিচিত, এখানেই ওর লাল মারুতিটা পার্ক করা ছিল।
গাড়ির কথা মনে হতে ওর বুকটা আবার ছ্যাঁত করে উঠল। গাড়ির চাবিটা তো ওপরে জুয়ার টেবিলে ফেলে এসেছে। অবশ্য ডুপ্লিকেট চাবিটা পার্সেই আছে। ওর কাকার পরামর্শে ও সেটা মানিব্যাগের মধ্যেই রাখে। বার দুই চাবি ভিতরে রাখা অবস্থায় ভুলক্রমে গাড়ি লক করে দেবার কারণে। কিন্তু চিন্তা রয়ে গেল, ওর গাড়ির চাবি পুলিশের হাতে পড়লে ওকে যদি ট্রেস করে ফেলে। ধুত্তর, হাবিজাবি চিন্তা সে এখন করবে না, যা হবার পরে দেখা যাবে। বাবার টাকাটার জন্য মন খচখচ করছে বটে, কিন্তু তাকে নিশ্চয়ই সন্দেহের মধ্যে কেউ আনবে না। পার্কিং ফি নেবার কেউ নেই এখন, বেচারা বোধহয় তার জন্য প্রতীক্ষা করে করেই চলে গেছে। কিন্তু সবাই গেছে কি? বাড়ির মূল প্রবেশদ্বারের দিকে এখনও পুলিশ থাকতে পারে, সেই আশঙ্কায় রোহিত উল্টো রাস্তা ধরে ধর্মতলার দিকে এগোলো। মেন রাস্তায় ওঠার মুখেই রাস্তার হ্যালোজেনের আলোয় পথপার্শ্বে যাকে দেখল, ওর পা আপনা হতেই ব্রেকের উপর পৌঁছে গেল। পথের ধারে দাঁড়িয়ে শাকিলার সেই সুন্দরী নর্তকী, দৃষ্টি গাড়ির কাঁচের মধ্যে দিয়ে ওরই ওপর, গায়ে কালো রঙের একটা সালোয়ার স্যুট, ঠোঁটের কোণে সেই এক চিলতে হাসি, হাতে নীল রঙের একটা কাপড়ের ব্যাগ, যেন ওর গাড়িরই প্রতীক্ষায় ছিল। ওর পাশে গাড়ি দাঁড় করিয়ে যন্ত্রচালিতের মতো রোহিত বাঁ পাশের দরজা খুলে দেয়। কোনো দ্বিধা না করে মেয়েটি উঠে পড়ে। একটা হালকা মিষ্টি পারফিউমের সুবাসে ভরে যায় গাড়ির ভিতরটা। গাড়ির ইঞ্জিন চালু ছিল, কিন্তু রোহিত এগোতে ভুলে গিয়েছিল, ওর দিকেই তাকিয়েছিল। মেয়েটির কথায় সম্বিত ফিরে এলো যেন। কি হলো, চালান, বেরিয়ে চলুন, হোটেলের মেন গেটে এখনও পুলিশ রয়েছে। সত্যিই তো, ও যে এখনও বিপদসীমার বাইরে বেরোয়নি। রোহিতের হুঁশ ছিল না, সে তাড়াতাড়ি গিয়ার লাগালো। তার মধ্যেই ভেবে নিল, মেয়েটিকে এতদিন আশা ভোসলের গানে নাচতেই দেখেছে, এখন দেখা যাচ্ছে তার গলার আওয়াজটাও বেশ শ্রুতিমধুর। রোহিত বড় রাস্তায় উঠে ধর্মতলার দিকে বাঁক নিয়ে ওকে জিজ্ঞেস করলো, আপনি যাবেন কত দূর? আপনি যত দূর যাবেন। রোহিত একটু চমকে উঠল। ওর সঙ্গিনী যে পেশায় জড়িত, তাতে এমন উত্তর অপ্রত্যাশিত নয়। সে ঠিক কী জবাব দেবে ঠিক করতে না পেরে গম্ভীরভাবে চুপ করে গেল। ওর মুখের ভাব লক্ষ্য করে মেয়েটি ওর দিকে সকৌতুকে তাকিয়ে বলে উঠল, আমি কিন্তু মিথ্যা বলছি না। আমাকে ফুলবাগানের মোড়ে নামিয়ে দেবেন। আপনি কাকরগাছি যাবেন তো? রোহিত আবার আশ্চর্য হলো, বলল, আমি কোথায় থাকি আপনি জানলেন কি করে? বলে এক ঝলক তাকালো ওর দিকে। মেয়েটি মৃদু হেসে বলল, রুস্তামের কাছ থেকে ও সব জানতো, এমনকি আপনার বাড়ির অ্যাড্রেসও। রোহিতের চোয়ালের হাড় শক্ত হয়। বলে, ও, আপনিও তাহলে ওই দলে? কি করব রোহিতবাবু, ওটাই যে আমাদের পেশা, আমাদের রুটি রুজি। উনি আমাদের অন্নদাতা, তাই তো ওনার কথায় আপনাদের মতো ভালো মানুষকে শরীরের ছলাকলায় ভুলিয়ে অন্যদিকে ফিরিয়ে রাখতে হয়, যাতে সেই ফাঁকে ওই একই রকম প্যাকেট থেকে অন্য 3টে তাস ইব্রাহিম ওর হাতে গুঁজে দিতে পারে। এতদিন এভাবেই আপনার মতো কত সহজ সরল লোককে ভুলিয়ে ও সর্বশান্ত করেছে আপনি জানেন না। আজই অন্যরকম হলো, তাই ধরা পড়ে গেল। আপনি এই কাজ করতেন ওর হয়ে? করতে চাইতাম না, কিন্তু অনেক মাইনে দিত যে। আপনি রুস্তামের রক্ষিতা? রোহিত বিরাগের দৃষ্টিতে নিজের বাঁ দিকে তাকিয়ে বলল। মেয়েটির দু চোখ যেন দপ করে জ্বলে উঠল। না রোহিতবাবু, আমার ইজ্জত অত সস্তা নয়। আমি লেখাপড়া বেশি শিখিনি, সংসারের অভাব মেটাতে এ পথে নেমেছি, কিন্তু নিজেকে কোনোদিন বেচতে পারবো না। শান্ত অথচ দৃঢ় গলায় সামান্য শিক্ষিত মেয়েটির বলাই কয়েকটি কথা রোহিতকে একটু বিড়ম্বনায় ফেলে দেয়। ওর বেমক্কা করে ফেলা আগের প্রশ্নটার জন্য খুব অনুতাপ হয়। সে বলে ওঠে, আমার কথা কিছু মনে করবেন না, আসলে আজকে আমার মনের অবস্থা ঠিক ভালো নেই। মেয়েটির আওয়াজ এবার নরম হলো। আমি জানি যে পথে নেমেছি সবাই ওই রকমই মনে করবে প্রথমে, কিন্তু আমার তাতে কিছু আসে যায় না। পড়াশোনা করা হয়নি, সামান্য যেটুকু নাচ গান শিখেছি সেটাই ভরসা।
একটু চুপ থেকে আবার বলল, আপনি আমাকে শানের ওই গানে নাচতে দেখেন, সবাই দেখে, আমাকে দেখে আমার শরীরকে, আমি কিন্তু নাচটার মধ্যে নিজেকে ঢেলে দিই। ওই গানের কথাগুলো আমার জীবনের দর্শন, যতদিন বাঁচবো মর্যাদার সঙ্গে, মরবো সেটাও মর্যাদার সঙ্গেই। মৌলালি পেরিয়ে ফাঁকা রাজপথে ড্রাইভ করতে করতে রোহিত তন্ময় হয়ে শুনছিল পার্শ্ববর্তিনীর কথা। আশ্চর্য, ওর কথা, ওর বিচার থেকে তো ওকে সামান্য একজন বার ডান্সার বলে মনে হয় না। নাকি বেশিরভাগ বার ডান্সারদের চিন্তাধারা এমনই খাতে প্রবাহিত হয়? রোহিত আর ওদের কজনকে চেনে বা জানে? সঙ্গিনীর সাহচর্যে রোহিতের মনটা একটু একটু প্রফুল্ল হচ্ছিল। সে রসিকতা করে বলল, আপনি তাহলে মর্যাদার সঙ্গে পেয়ার মানে প্রেমটাও করেন বলুন? হ্যাঁ, আমি ভালোবাসি জীবনকে, জীবনের আলোময় দিকটাকে। যতই অন্ধকার জগতে বিচরণ করি তবু আশা হারাই না। কিন্তু অন্ধকার দুনিয়ার এই কাজকেই তো আপনি সমর্থন করছেন, অপরাধীকে অপরাধ করতে মদত করছেন, আর কিছু সরল সাদাসিধা মানুষকে প্রতারিত করতে। আমি এক হুকুমের কর্মচারী, মালিকের আজ্ঞা পালন করছি মাত্র। আমি না করলে এ কাজ করার লোকের অভাব সারা শহরে হবে না। আর যারা প্রতারিত হচ্ছেন বলে আপনি মনে করছেন, তারা কেউই কচি বাচ্চা নন, বরং অনেকেই বাচ্চার বাপ। লোভের তাড়নায় তারা এখানে আসছেন, অনৈতিকভাবে দুটো পয়সা রোজগার করার জন্য এসে সর্বস্ব খোয়াচ্ছেন। এদের সঙ্গে চিরকাল এমনই হয়ে এসেছে, আর এমনই হবে। আমি তো নিমিত্ত মাত্র। কথাগুলো রোহিতের অন্তরে বিদ্ধ করছিল। ও নিজেও তো এই লোভাতুর শ্রেণীর মধ্যেই পড়ে। আর এর পরিণাম বলতে মেয়েটি যা যা বলছে, ও তো একটু একটু করে অনেক দিন ধরেই সেটা অভিজ্ঞতা করছে। তাই কোনো প্রতিবাদ না করে স্বীকার করলো, আপনি ঠিক বলেছেন, আমরা স্রেফ লোভের বশবর্তী হয়ে এসব দুষ্কৃতির পাতা ফাঁদে পা দিচ্ছি। নির্বোধের মতো আমাদের এই পরিস্থিতির জন্য আমরা নিজেরাই দায়ী। মেয়েটির মনে রোহিতের এই পরিতাপের সুর কিন্তু কোনো সহানুভূতির উদ্রেক করে না। সে বলে, সেটা আপনি আজ আপনার সমস্ত টাকা পয়সা খুইয়ে বুঝেছেন, কিন্তু আমি যদি এটাই 2 মাস আগে আপনাকে বলতাম, যখন প্রতিদিন আপনি কাঁড়ি কাঁড়ি টাকা জিতে ঘরে ফিরতেন, আমার এই কথার কোনো মূল্য থাকতো? একবার ভেবে দেখেছেন কোন বাবার সন্তান আপনি, যিনি চিরকাল সৎপথে থেকে মেহনত করে আপনাদের সম্মানের সঙ্গে বাঁচার একটা ঠিকানা করে দিয়েছেন? বদলে আপনি কি দিলেন তাকে? বেইমানি, প্রতারণা। আপনি তো আজ পুলিশের হাতে গ্রেপ্তারও হতে পারতেন। তাতে তার ইজ্জতটা কোথায় থাকতো একবার ভেবেছেন? উনি আপনাকে যে পরিচয় দিয়েছেন, আপনি কি দিতেন আপনার সন্তানদের জন্য? তারা মাতাল, জেলখাটা এক জুয়ারি ছেলে মেয়ে, এটাই? রোহিতের মুখে কথা সরছিল না, চোখের পাতা দুটো ভিজে উঠেছিল শুনতে শুনতে। যখন কথা বলল, বুঝলো আবেগে তার গলা কেঁপে যাচ্ছে। বিশ্বাস করুন, আমি এটা চাইনি। খেলার ছলে ব্যাপারটা শুরু করে কিভাবে এত সিরিয়াসলি জড়িয়ে পড়েছিলাম আমি ভাবতে পারিনি। এখন আমার লজ্জায় মাথা লুকোনোর কোনো জায়গাই নেই। আমার নিজের যা ক্ষতি হয় হোক, আমার জন্য আমার বাবার ওপর যে মিথ্যা কলঙ্ক লাগবে, আমি সেটাই সহ্য করতে পারছি না। মেয়েটি আবার তার দিকে গভীরভাবে তাকালো, বলল, আপনাকে এই যন্ত্রণার হাত থেকে মুক্তির একটা উপায় আমি বলতে পারি, কিন্তু একটা শর্তে। রোহিত বিস্মিত হলো, একটু যেন আশাও জাগলো মনে। বলল, আপনি কিভাবে আমাকে মুক্তি দেবেন? আপনার খোয়ানো পুরো টাকাটা আপনি এই মুহূর্তে ফেরত পেয়ে যাবেন, কিন্তু আগে শর্ত করুন, আপনি জীবনে আর কোনো দিনও ও পথ মারাবেন না, কখনো জুয়া খেলবেন না। গাড়ি ফুলবাগানের মোড়ে এসে গিয়েছিল। রোহিত ব্রেক কষল। মেয়েটির কথা তার বোধগম্য হচ্ছিল না, তবু তার সুগভীর চোখ দুটির দিকে তাকিয়ে একেবারে অবিশ্বাসও করতে পারছিল না। সে ব্যগ্র কণ্ঠে বলে উঠল, আমি এমনিতেই এই প্রতিজ্ঞা করেছিলাম আজ ওই হোটেল থেকে বেরোবার আগে। আমার শেষ শিক্ষা আজ হয়ে গেছে, আর কখনো এমন কোনো অনৈতিক কাজ আমি করব না। টাকা ফেরত পাবার কোনো আশাই তো করিনি, তবু যদি আপনি কিছু সুরাহা করতে পারেন, আমি আপনার কাছে চিরদিনের জন্য। রোহিতের গলা অবরুদ্ধ হয়ে আসে।
মেয়েটি ওর দিকে কয়েক পলক তাকিয়ে রইল। তারপর হাতের নীল ব্যাগটি গাড়ির পিছনের সিটে রেখে দিল। বলল, এর মধ্যে আপনার আজকের জেতা সব টাকা পেয়ে যাবেন, 100 টাকা ছাড়া। যেটা আপনি আমাকে আজ টিপস দিয়েছিলেন ওটা আমি রেখে দিয়েছি, চিরকাল রেখে দেব, কারণ ও টাকার মধ্যে কোনো অসৎ বাসনা ছিল না। বাকি পুরো টাকাটা আপনারই প্রাপ্য। আপনাকে অন্যায্যভাবে হারিয়ে দেওয়া হয়েছিল। আশা করি এ দিয়ে আপনার এতদিনের সমস্ত লোকসান মিটে যাবে। আর আপনার গাড়ির অন্য চাবিটাও ওর মধ্যেই আছে, বের করে নেবেন। আমি এবার নামবো। অনেক ধন্যবাদ এতটা লিফট দেওয়ার জন্য। দরজার লক খুলে সে নামার উপক্রম করে। বিহবল রোহিত হঠাৎ কি মনে করে ডাকে, দাঁড়ান, আপনার নামটা তো জানা হলো না। আমার নাম ছায়া, আসি। তারপর কি মনে করে সে নিজের হাত থেকে একটা পাথর বসানো আংটি খুলে নেয়। বলে, যদি কোনো দিন প্রতিজ্ঞাটা কমজোরি হয়ে যায়, এই আংটির পাথরটার দিকে তাকাবেন। আংটিটা ড্যাশবোর্ড বক্সে রেখে সেটার ডালা বন্ধ করে ছায়া নেমে যায়। একটু দূরে একটা গলির সামনে গিয়ে অন্ধকারে হারিয়ে যায়। রোহিত ওর চলার পথের দিকে এক দৃষ্টে চেয়েছিল। এবার আবার গাড়ি স্টার্ট নেয়। বাড়ির গাড়ি বারান্দায় পার্ক করে বাইরে নেমে এসে গাড়ি লক করার আগে পিছনের দরজা খুলে ব্যাগটা বের করতে গিয়ে চমক। কোথায় সেই নীল ব্যাগ? সব বেমালুম হাওয়া। রোহিত হতভম্বের মতো দাঁড়িয়ে থাকে। ছায়া তো ওর সামনেই ব্যাগটা পিছনের সিটে রেখেছিল। তাহলে এটা কি তাহলে আরেকটা ধাপ্পাবাজি? বিনা পয়সা লিফট দেওয়ার এই নির্মম প্রতিদান। তাড়াতাড়ি সামনের দরজা খুলে ড্যাশবোর্ড খোলে, ভেতরের জিনিসগুলো হাঁটকে হাঁটকে দেখে, কিন্তু একটু আগে ছায়ার রেখে যাওয়া পাথর বসানো আংটিটা কোথাও দেখতে পায় না। রোহিতের চোখে আবার অন্ধকার ঘনিয়ে আসে। খাদের কিনারা থেকে কেউ তাকে সাময়িকভাবে উদ্ধার করে যেন আবার সেই জায়গাতেই ছেড়ে দিয়ে গেল। ও কি এতক্ষণ ড্রাইভ করতে করতে স্বপ্ন দেখছিল? সব সন্ধ্যাবেলার নেশার প্রভাব, নাকি সারাদিনের এত কিছু ঘটনায় আর টাকার শোকে তার মাথাটাই খারাপ হয়ে গিয়েছে? যা দেখেছে সেটা ওর কল্পনা বা একটা হ্যালুসিনেশন ছাড়া কিছু নয়। বিভ্রান্ত রোহিতের চমক ভাঙল ওর মায়ের ডাকে। কিরে, তোর গাড়ি খারাপ হয়ে গিয়েছিল? মা কখন সিঁড়ি বেয়ে নেমে এসেছেন জানতে পারেনি। রোহিত ওই অবস্থাতেও নিশ্চিন্ত বোধ করল। এই অজুহাতটা সে ভেবে দেখেনি। আমতা আমতা করে বলল, হ্যাঁ, হর্নটা তুমি কি করে জানলে? এই একটু আগে একটা ছেলে এসেছিল মোটর সাইকেল নিয়ে, নাম বলল খোকন। এই ব্যাগটা আমাকে দিয়ে বলল ছায়াদি না কে যেন পাঠিয়ে দিয়েছে। তুই নাকি কোন হোটেলে ফেলে এসেছিলি। বলতে বলতে মা যেটা ওর দিকে এগিয়ে দিলেন সেটা এতক্ষণ তন্ন তন্ন করে খুঁজছিল রোহিত তার গাড়ির মধ্যে, সেই নীল রঙের ব্যাগ। রোহিত মায়ের হাত থেকে ছোঁ মেরে একরকম ছিনিয়ে নেয় ব্যাগটা। ব্যাগের চেন খুলে দেখে ভেতরে ঠাসা 100 টাকার নোট। দুটো আরও জিনিস রয়েছে, ড্যাশবোর্ডে রেখে যাওয়া ছায়ার হাতে সেই পাথর বসানো আংটি আর ওর গাড়ির অন্য চাবিটা। হারানো প্রাপ্তি নিরুদ্দেশ হয়ে আবার রোহিতের কাছে অভাবনীয়ভাবে ফিরে এসেছে। ঘটনাটা এতই অবিশ্বাস্য, রোহিত শূন্য দৃষ্টি মেলে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকে। মায়ের গম্ভীর ডাকে সচকিত হয়। এগুলো কিসের টাকা রোহিত? রোহিত আস্তে আস্তে মায়ের দিকে তাকায়। মা আবার প্রশ্ন করেন, আর ছায়া কার নাম? খোকনকে দেখে যেন মনে হলো ভীষণ ভয় পেয়ে আছে, আর কিছু লুকোচ্ছে। তুই কাদের সঙ্গে মেলামেশা করছিস ঠিক করে বলতো আজকাল? অশ্রুরুদ্ধ কণ্ঠে রোহিত বলে, ভিতরে চলো মা, সব বলছি। ড্রয়িং রুমে মাকে সোফার ওপর বসিয়ে নিচে কার্পেটের ওপর বসে তার হাঁটুর মধ্যে মাথা গুজে পরবর্তী 40 মিনিটে নিজের জুয়া খেলার হাতেখড়ি থেকে শুরু করে আজ রাতের সমস্ত কাহিনী কোনো কিছু গোপন না করে আদ্যপান্ত ব্যক্ত করে রোহিত।
পরদিন সকাল 8টা, শাকিলা হোটেলের দোতলার একটা বিলাসবহুল কক্ষের ভিতরে একটি মৃতদেহ ঘিরে দাঁড়িয়ে 3 জন পুলিশ কনস্টেবল আর একজন অফিসার। পুলিশ ফটোগ্রাফার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ডেড বডির ছবি তুলছেন। লিকলিকে লম্বা একটি কুপ্তি শেখ রুস্তামের পেটের দিক থেকে ঢুকে শরীর এফোর ওফোর করে পিঠের দিক দিয়ে বেরিয়ে গেছে। ঘটনার প্রত্যক্ষদর্শী ওয়েটার খোকন জবানবন্দিতে পুলিশকে ও পরে রোহিতকে যা জানিয়েছিল তা হলো এই: নিচে রুমে এসে ড্রেস চেঞ্জ করে বাইরে অন্ধকারে ছোটাছুটি করতে থাকা খোকনকে ডেকে ছায়া ওর হাতে একটা ব্যাগ আর 20টা টাকা ধরিয়ে চিরকুটে একটা ঠিকানা লিখে ব্যাগটা সেখানে পৌঁছে দিতে বলে। সেই সময় ঘরে ঢোকে রুস্তাম আর ছায়ার ষড়যন্ত্র হাতে নাতে ধরে ফেলে। খোকনের হাত থেকে ব্যাগটা ছিনিয়ে নেয়। খোকন ঘরের অন্ধকার কোণে আত্মগোপন করে। ব্যাটারির এমার্জেন্সি আলোয় সে দেখে রুস্তাম ক্রোধে অন্ধ হয়ে অশ্রাব্য গালিগালাজ করতে করতে ছায়ার গলা টিপে ধরে। ছায়া যন্ত্রণায় ছটফট করতে থাকে। শেষ পর্যন্ত লেগিংয়ের মধ্যে থেকে সরু গুপ্তি ছোড়াটা বের করে আমূল বিধিয়ে দেয় রুস্তামের পেটে। রুস্তাম বিকট আর্তনাদ করে মাটিতে পড়ে যায়। তার সারা শরীর রক্তে ভেসে যায়। আর সেই আর্তনাদ শুনে তখনই ছুটে এসে ঘরে ঢোকে ইব্রাহিম ও রশিদ। তাদের দেখে ছায়া উল্টো দিকে দৌড়ে গিয়ে একটা কাঁচের জানলার পাল্লা খুলে বাইরে লাফ দেয়। বেগতিক বুঝে আর রুস্তামের দেহে প্রাণ নেই দেখে ওরা দুজন তাড়াতাড়ি বেরিয়ে যায়। নীল ব্যাগটা কারো নজরে পড়েনি। ওটা রুস্তামের হাত থেকে ছিটকে একটু অন্ধকারে পড়েছিল বলে। ওরা বেরিয়ে যেতেই খোকন ওই ব্যাগটা কুড়িয়ে বাইরে অন্ধকারে নিঃশব্দে সিঁড়ি বেয়ে পিছনের দরজা দিয়ে বেরিয়ে যায় তার ছায়াদের শেষ আজ্ঞা পালন করতে। মাথা থেতলে যাওয়া ছায়ার দেহটাও বিল্ডিংয়ের অন্যদিকে গলির রাস্তায় আবিষ্কার হয়েছিল। পরনে ছিল কালো রঙের সালোয়ার স্যুট। বুকের অন্তর্বাসের মধ্যে পাওয়া গিয়েছিল 100 টাকার একটা নোট। নোটের ব্যাগটার কথা খোকন আর পুলিশকে বলেনি। বলেছিল রুস্তাম ছায়ার সঙ্গে জবরদস্তি করছিল, তাই ছায়া নিজের সম্ভ্রম বাঁচাতে রুস্তামকে আঘাত করেছিল। কেসটা চাপা পড়ে গিয়েছিল আততায়ী জীবিত না থাকায়। রোহিতের মনে কিন্তু একটা প্রশ্ন রয়ে গিয়েছিল। ছায়ার সঙ্গে সে রাত্রে গাড়িতে দেখা হওয়া আর সফরটা যদি তার হ্যালুসিনেশন হয়, ছায়ার হাতের আংটিটা তার কাছে এলো কী করে? ওটা তো ছায়া খোকনকে দেয়নি। আংটির লাল পাথরটা থেকে এমার্জেন্সি টিউবের প্রতিফলিত রশ্মি খোকনের চোখেও ঢুকছিল রুস্তামের পেটে গুপ্তিটা বিধিয়ে দেওয়ার সময়। অথচ ছায়ার মৃতদেহের আঙুলে কোনো আংটি পাওয়া যায়নি। আজ 30 বছর পর কলকাতার এক অগ্রগণ্য ক্লথ মার্চেন্ট রোহিত আগরওয়াল তার পরিবারের ব্যক্তিগত লকারে অজস্র দামি দামি সোনা হীরের অলঙ্কারের মধ্যে সযত্নে রক্ষিত ছোট্ট একটি গয়নার বাক্সে একটি ঝুটো সোনার উপর লাল পাথর বসানো আংটির দিকে তাকিয়ে স্মরণ করে একজনের কথা আর মনে মনে উচ্চারণ করে, जीते हैं शान से, मरते हैं शान से।